আমি শেষ পর্যন্ত চলে আসলাম সেই অতীশ দীপঙ্কর মেমোরিয়াল যে কমপ্লেক্স সেখানে। তো খুব ভালো লাগছে, অনেকদিন ইচ্ছা ছিল যে এটা নিয়ে একটি ব্লগ করব। জানান আমাদের কি কি দেখার মতো আছে। চায়নার গিয়ে আছে, চায়না টেম্পল আছে, তারপরে যে আমাদের যে চূড়াটা আছে, পিছনে আমাদের ছাত্রাবাস আছে, ফুল বাগানের মতো ফুলের সৌন্দর্য আছে। এখানে সবকিছু দেখা যাবে। যেখানে নভেম্বর মাসের 1 থেকে 2 তারিখের মধ্যে এখানে কঠিন চিবরদান বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব এখানে অনুষ্ঠিত হয়। আমরা সোনারং বাজার থেকে একটি অটোরিকশা নিয়ে রওনা হলাম অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের জন্মভিটা দেখতে বজ্রযোগিনী গ্রামে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটি খুবই চমৎকার এবং আশেপাশের দৃশ্যটি খুবই মনোমুগ্ধকর, দৃষ্টিনন্দন, একেবারে সবুজে মোড়া চমৎকার একটি গ্রাম। তো এই গ্রাম ধরে আমরা চলেছি আজকে অতীশ দীপঙ্করের জন্মভিটা দেখতে। তো আপনারা এখান থেকে যেতে পারবেন। এখানে আপনার অটোরিকশা ভাড়া নেবে 80 থেকে 90 টাকা। তো এখানে অন্য কোনো যাওয়ার পথ নেই, আপনাকে এভাবে যেতে হবে, অটোরিকশা করে যেতে হবে, বাস চলে না এই রাস্তায়। তো আমরা আশেপাশের অনেক বাড়ি, অনেক মাঠ, এই যে দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা মাঠ দেখতে দেখতে, এবং অনেকগুলো সেতু পার হয়ে, সামনে একটি সেতু দেখতে পাচ্ছেন, ব্রিজ। তো এরকম দৃষ্টিনন্দন চমৎকার কিছু সেতু পার হয়ে আমরা আজকে পৌঁছে যাব বজ্রযোগিনী গ্রামে। তো আপনাদেরকে কিন্তু যেতে হবে বটতলা বাজার। এই বটতলা বাজার থেকে কিন্তু বাম দিকে যেতে হবে, দেখাবো আজকে আপনাদের। তো আমরা সেই এরকম একটি সুন্দর ব্রিজ পার হচ্ছে এই মুহূর্তে। আর আশেপাশের দৃশ্য সত্যি আমাকে খুব মুগ্ধ করেছে। আপনারা যারা আসবেন এখানে আপনাদেরও ভালো লাগবে, খুবই চমৎকার পরিবেশ। এখানে কিন্তু বিভিন্ন ফসলের চাষ হয়েছে। আর মুন্সিগঞ্জে এই মুহূর্তে যে দেখতে পাচ্ছেন আমার ডান দিকে, আলু তুলে বস্তায় করে রেখেছে, প্রচুর আলু চাষ হয় কিন্তু এখানে। এই আলুগুলো অনেকে কোল্ড স্টোরে রাখে, আমরা আগে একটি পর্বে দেখিয়েছি। আমরা যখন সোনারং গিয়েছিলাম তখন দেখালাম। আর এখানে দেখুন এই যে একটি আপনার ইউনিয়ন পরিষদের কার্যালয়, ইউনিয়ন পরিষদের কার্যালয়টি খুবই সুন্দর। তো আমরা এটি পার হয়ে আর একটু সামনে গেলেই আমরা কিন্তু পৌঁছে যাব বটতলা বাজার। এখানে কিন্তু একটি পানের বরজ, যে পান যেভাবে চাষ হয় আপনারা অনেকে দেখেছেন কিনা জানি না। যারা আপনারা এই অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সে আসবেন, এই জায়গাটি হচ্ছে সেই বটতলা। এই যে আপনার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা বট গাছ। তো এইখানে কিন্তু 4 মাথা একটা জায়গা আছে, যদি আপনারা দেখে থাকেন। এই যে এখান থেকে এই যে অটোগুলো আসছে, এখান থেকে এসে আপনাদের এইখানে ঢুকতে হবে। এই যে এই রাস্তা দিয়ে গেলে কিন্তু অতীশ দীপঙ্কর মেমোরিয়াল যে কমপ্লেক্স এটা পাবেন। আর এখানে এসে গেলে কিন্তু 10 থেকে 15 মিনিট লাগবে। আর এখানে কিন্তু আপনারা অটোতেও যেতে পারবেন। আর এখান থেকে গেলে আপনারা ভাঙা যেতে পারবেন। এই ভাঙা থেকে আপনারা যে সকল দর্শনীয় জায়গা আছে আপনারা কিন্তু দেখতে পাবেন। তো প্রথমে আসতে হবে আপনার বটতলা, তারপরে কিন্তু অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্স। এই বটতলা বাজার থেকে ঠিক একটু সামনে এসে ডান দিকে যদি আপনি মোড় নেন, এখানে দেখতে পারবেন যে এই মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী যে কাঠের ঘর, এটা কিন্তু এখানে তৈরি হয়। তো আমি এখানে আর না এসে পারলাম না, এটা দেখে এত চমৎকার। এই যে দেখুন এখানে একজন কারিগর আছেন, এখানে ঘরগুলো তৈরি করছেন। এটা কিন্তু ভাববেন না যে এখানে বসবাস করার জন্য তৈরি করা হচ্ছে, এটা কিন্তু বিক্রি করার জন্য তৈরি করা হচ্ছে। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন এই বাড়িঘরগুলো অত্যন্ত চমৎকার এবং নান্দনিক ডিজাইন। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ। বিশ্বজিৎ। তো দাদা, এই যে বাড়িগুলো যে তৈরি হচ্ছে এটা তো মূলত বিক্রি করার জন্য, হ্যাঁ? আর মুন্সিগঞ্জের এই বাড়িগুলো তো ঐতিহ্যবাহী বাড়ি, কাঠের বাড়ি, দোতলা। তো দেখুন দর্শক, এই দোতলা বাড়িগুলো কিন্তু তৈরি হচ্ছে, একেবারে সুন্দর। হ্যাঁ, এটাও কি দোতলা হবে দাদা? এটা একটা 2 রুমের বাড়ি। আচ্ছা, তো সামনে আমি ওখানে যে দেখাচ্ছি, তো একটু দাদা বলবেন যে এই বাড়িগুলো মানে কেমন দামের ভিতরে? এইটা মনে করেন ওই টালিটি এই 23 ঘর মনে করেন বিক্রি হচ্ছে আপনার 4 লক্ষ টাকা। আচ্ছা, 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা। আর ওই যে টপ হলো 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা। 6 লক্ষ টালি টিন। হ্যাঁ,
টালির টেন। হ্যাঁ ওই নকশার বাড়ি এখানে আছে, দেখেন যে সামনে। আচ্ছা আমি দেখাচ্ছি। তো এই এই এখান থেকে কিভাবে বিক্রি হয়? এই জায়গায় বিক্রি হইবে মনে করেন তার যে কিনবো তার বাড়িতে দিয়ে তুলে দিয়ে এসে, তার কোনো খরচ নেই। আচ্ছা এটা নেবেন কিভাবে এই বাড়িটা? এই বাড়িটা সম্পূর্ণ আলাদা আলাদা খুলে নেওয়া যাবে। খুলে নেওয়া যাবে? হ্যাঁ যে কোনো জায়গায় নেওয়া যাবে। আশ্চর্য ব্যাপার, এটা খোলা যাবে? হ্যাঁ খোলা। আচ্ছা তো দর্শক আমরা একটু দাদা থাকুক, আপনার নাম বলছেন হচ্ছে বিশ্বজিৎ। হ্যাঁ বিশ্বজিৎ। তা বিশ্বজিৎ আমি আসছি, তো শুনছেন আপনারা কথাটা, যে এটা কিন্তু ওই পার্ট পার্ট করে খুলে নেওয়া যাবে। হ্যাঁ, এবং এই যে বাড়িটা, এটার দাম হচ্ছে 6 লক্ষ টাকা। হ্যাঁ 6 লক্ষ টাকা। তো দেখুন ডিজাইনটা একবার দেখুন। হ্যাঁ এবং দেখুন এই যে টিনের টাইলস দেওয়া, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। তো এটা কিন্তু মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী বাড়ি। হ্যাঁ, এবং দালান কোঠা থেকে কিন্তু এই বাড়িটার গুরুত্ব অনেক বেশি। তো দাদা বিশ্বজিৎ দা, এই যে বিক্রমপুর ঘর বিতান, বটতলা, ব্রজযোগিনী, মুন্সিগঞ্জ। তো এই যে নাম্বারগুলো আমি দিয়ে দিলাম, এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন। তো দাদা একটু বলবেন যে এটা কিভাবে খোলে, আসলে আমি তো বুঝতে পারছি না। এই যে মনে করেন এই যে নাট দেওয়া তো, হ্যাঁ প্রত্যেক বিষয় এগুলো মনে করেন পাটা পাটা পুরো বেলা খুলে দেবে, যে কোনো গাড়িতে এক গাড়িতে উঠান দেবে। আচ্ছা এটা পার্ট পার্ট খুলে আবার পরে আবার সেট করে দেবেন? হ্যাঁ ওখানে যে আবার সেট করতে পারবেন? সেট করতে আমাকে 2 দিন লাগবে। বাহ। তো এই একটা বাড়ি তৈরি করতে আপনার কত সময় লাগবে? একটা বাড়ি তৈরি করতে আমাদের মনে করেন 15 দিন। 15 দিনে কমপ্লিট? 15 দিনে কমপ্লিট। আমরা লোক বেশি তো। কতজন তৈরি করছেন এখানে? এটা মনে করেন আমরা আছি 6 জন, 6 জনে 15 দিনে শেষ হবে। 6 জনে 15 দিনে শেষ হবে। আচ্ছা তো দর্শক দেখুন, 15 দিনে কিন্তু এরকম একটি বাড়ি রেডি করে ওটা একেবারে সুন্দর সেট করে দিয়ে আসবেন। হ্যাঁ, তো 15 দিন এরকম একটি বাড়ি ওটা তৈরি করে সেট করবেন। আর দেখুন এই নকশার কাজ, এটা আপনাদেরই করা? এই হাতে করা। দেখুন কি চমৎকার, খুবই নান্দনিক ডিজাইন। আমি এই এলাকায় যখন আসলাম, এই বাড়িগুলো দেখে আমার এত ভালো লাগছে যে শহরের যে ইটকাট পাথর, এটার থেকে এটার গুরুত্ব অনেক বেশি। আর দাদা এই জানলার যে শলাকা, এটা কি আপনার অ্যাসেস? এটাই আপনার জং ধরার কোনো সুযোগ নাই? আচ্ছা, আর ভিতরের আপনার উপরে সুন্দর কাজ, এই যে কাজগুলো, তাই তো? গরমে খুব বেশি গরম লাগবে না। পথে পথে সবার সাথে চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ 14 মার্চ 2025। তো আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি অতীশ দীপঙ্কর কমপ্লেক্সের সামনে। তো আমরা ভিতরে একটু পরেই ঢুকবো, ঢুকে সব কিছু আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলার ভিতরে। তো এটা ব্রজযোগিনী গ্রাম। এই ব্রজযোগিনী গ্রামে কিন্তু এই অতীশ দীপঙ্করের স্মৃতিসৌধটি আছে। তো আমরা ভিতরে ঢুকছি এখন, ঢুকে সব কিছু আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন। আর এই যে দেখতে পাচ্ছেন সেই ভিতরে গম্বুজটি, এই যে দেখা যাচ্ছে, মানে সে দেখতে পাচ্ছেন এই গম্বুজ। আমি ঠিক এই যে রাস্তা দিয়ে আসলাম, আসার পরে কিন্তু আমি এখানে 10 টাকার টিকিট কাটতে হবে। এই যে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, এখান থেকে 10 টাকা দিয়ে টিকিট কেটে আমি ঠিক প্রবেশ করলাম এই ভিতরে। এই যে দেখুন, আপনার ভিতরের ভিউটা আপনাদের একটু দেখাই, তারপরে সব কিছু আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন চমৎকার স্থাপনা, মানে নান্দনিক, খুবই সুন্দর, একেবারে নান্দনিক স্ট্রাকচার। এখান থেকে এসে এখানে আমাদের 2 ভাইয়ের সাথে একটু পরিচিত হয়ে নি। এখানে আছেন হচ্ছে, কি নাম দাদা? অভি বড়ুয়া। আর আপনার কি নাম দাদা? একটু অসুবিধা নেই দাদা। রাতুল। তো এখানে রাতুল আছে, আমাদের অভি বড়ুয়া আছেন। আপনার বাড়ি এখানে? আমার বাড়ি চিটাগং। এখানেই থাকেন? এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে যদি আমাদের একটু জানাতেন? সকাল 6টা থেকে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা। সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা। কোনো বারটার কোনো সমস্যা নাই, মানে প্রতিদিনই খোলা? আচ্ছা, এখানে আসতে গেলে 10 টাকা টিকিট? আচ্ছা, আর এখানে গাড়ি পার্কিং কি আলাদা কোনো? পার্কিং এলাও না এখানে, গাড়ি পার্কিং এলাও না, মানে বাইরে রেখে আসতে হবে? বাইরে তো দেখলাম পর্যাপ্ত জায়গা রয়েছে। আচ্ছা, তো ঠিক আছে অভি দাদা থাকুন আমাদের সাথে। তো দর্শক শ্রোতা, আমি শেষ পর্যন্ত চলে আসলাম সেই অতীশ দীপঙ্কর মেমোরিয়াল যে কমপ্লেক্স, সেখানে। তো খুব ভালো লাগছে, অনেকদিন ইচ্ছা ছিল যে এটা নিয়ে একটি ব্লগ করব, অনেকেই অনুরোধ করেছিলেন। তো শেষ পর্যন্ত আমরা চলে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছেন যে ওই যে গেটটি, সেই গেট। আর আমি একটু আপনাদেরকে দেখাই, এই যে আমার পিছনে কিন্তু সেই কমপ্লেক্সটি, এই যে দেখুন। হ্যাঁ, আমার পিছনে কিন্তু সেই আপনার চূড়াটি, এত চমৎকার, মানে এত ভালো লাগবে এখানে আসলে। আজকে গরম খুব একটা বেশি না, খুবই ভালো লাগছে। তো আমি ইতিহাসটা আপনাদের জানাবো, চলুন আমরা
সামনে যাই, সামনে যে একেবারে সামনে থেকে আপনাদেরকে দেখাই, জানার চেষ্টা করবো যেখানে কি কি দেখার মতো আছে। জানান আমাদের কি কি দেখার মতো আছে। চায়না ইয়ে আছে, চায়না টেম্পল আছে, তারপরে যে আমাদের যে চূড়াটা আছে, পিছনে আমাদের ছাত্রাবাস আছে, ফুল বাগানের মধ্যে ফুলের সৌন্দর্য আছে। এখানে আবার সকাল থেকে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা। 6টা এর ভিতরে আসলে এখান থেকে চলে যেতে সন্ধ্যা পরে থাকা যাবে না। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। সাথে আমরা সবাইকে- আছি, সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আর আমাদের ব্লগ দেখে আপনারা নিশ্চয়ই এখানে আসবেন। খুব ভালো লাগার একটা জায়গা আমার মনে হয়, একেবারে নীরব নিস্তব্ধ। আর একটু দেখুন যে এটা কতটা নান্দনিক, হ্যাঁ, স্ট্রাকচারটা এতটা নান্দনিক যে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর আমরা একটু পরে সব কিছু দেখাবো আপনাদের, তো সাথে থাকুন। একেবারে সিংহদ্বারের মতো, সেখানে পাহারারত মনে হচ্ছে, এই একটা আর এই পাশে একটা। এখানে একটু আপনাদের দেখাই, এই যে আর একটা সিংহ, খুবই চমৎকার। আর এখান থেকে যে ভিউটি, আমি একটু সামনে থেকে দেখাই, এখানে ভিউটি হচ্ছে এরকম, এই যে চারিদিকে পরিবেশটা হচ্ছে ঠিক এরকম। হ্যাঁ, আজকে বাতাস খুবই চমৎকার বাতাস। তো আজকে পাখির চোখে আমরা দেখব এই জায়গাটি এবং ইতিহাস জানার চেষ্টা করব। তো চলুন পাখির চোখে আমরা এই জায়গাটি দেখি। 982 খ্রিস্টাব্দে মুন্সিগঞ্জ জেলা থেকে 10 কিলোমিটার দূরে বিক্রমপুর পরগনার বজ্রযোগিনী গ্রামে পাল সাম্রাজ্যের বিখ্যাত বৌদ্ধ ধর্মপ্রচারক পণ্ডিত অতীশ দীপঙ্কর জন্মগ্রহণ করেন। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের পরেই গুরু অতীশ দীপঙ্করের স্থান। স্থানীয়দের কাছে অতীশ দীপঙ্করের জন্মস্থান বা বাস্তভিটা পণ্ডিতের ভিটা অথবা নাস্তিক পণ্ডিতের ভিটা হিসাবে পরিচিত। অতীশ দীপঙ্করের বাস্তভিটা থেকে বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া যায়। বর্তমানে অতীশ দীপঙ্করের স্মৃতি চৈত্য স্থাপনের মাধ্যমে অতীশ দীপঙ্করের দেহবাস্য রাখা হয়েছে। অর্থাৎ এই যে স্তম্ভটি বা টাওয়ারটি অথবা মিনারটি দেখতে পাচ্ছেন, এর নিচে কিন্তু অতীশ দীপঙ্করের দেহবাস্য রাখা হয়েছে। প্রতি বছর কঠিন চিবরদান অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন দেশ থেকে অসংখ্য বৌদ্ধ ধর্মাবলম্বী অতীশ দীপঙ্করের জন্মস্থান পরিদর্শন করতে আসেন। অতীশ দীপঙ্করের পিতা ছিলেন পাল রাজাদের অধীনস্থ সামন্ত রাজা। ছোটবেলায় অতীশ দীপঙ্করের নাম ছিল আদিনাথ চন্দ্রগর্ভ। 10 বছর বয়সেই অতীশ বৌদ্ধ ও অবৌদ্ধ শাস্ত্রের পার্থক্য বুঝতে পারার বিরল প্রতিভা অর্জন করেছিলেন। পরবর্তীতে তিনি নালন্দায় শাস্ত্র শিক্ষা গ্রহণ করতে যায় এবং মাত্র 12 বছর বয়সে
শ্রমণ হিসেবে দীক্ষা নিয়ে দীপঙ্কর শ্রীজ্ঞান হিসেবে পরিচিতি লাভ করেন। 12 থেকে 21 বছর অবধি তিনি বিভিন্ন পণ্ডিতের কাছে বিভিন্ন শাস্ত্র দীক্ষা নেন। সর্বশেষ দীক্ষা হিসাবে তিনি আচার্য ধর্মপালের কাছে দীর্ঘ 12 বছর বৌদ্ধ দর্শন শাস্ত্রের উপর অধ্যয়ন করে স্বদেশে ফিরে আসেন এবং বিক্রমশিলা বিহারের অধ্যাপনার দায়িত্ব গ্রহণ করেন। তিনি বিভিন্ন সময়ে বৌদ্ধশাস্ত্র, চিকিৎসাবিদ্যা ও কারিগরি বিদ্যার উপর প্রায় 2 শতাধিক গ্রন্থ রচনা, অনুবাদ ও সম্পাদনা করেন। এই সময় বৌদ্ধ ধর্মের বিভিন্ন সংস্কার কাজ করতে করতে ওনার স্বাস্থ্যের অবনতি ঘটে এবং 1054 সালে 73 বছর বয়সে লাসানগরের চেথঙ্গের দ্রোলমা লাখাংতারা মন্দিরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো আপনারা যারা এখানে আসতে চান অবশ্যই আসতে পারবেন পরিবার নিয়ে, খুব চমৎকার সময় কাটবে। আর কোথায় খাবেন, কিভাবে যাবেন এবং কোথায় থাকবেন এই বিষয় বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে জেনে নেবেন। এই বাম পাশ থেকে আমরা শুরু করলাম। এই যে দেখুন এখানে গাছে ঠিক এইভাবে সবকিছু সুন্দর করে দৃষ্টিনন্দিত করে সবকিছু তৈরি করা হচ্ছে। এই যে পাশে দেখুন পরিবেশটা কিন্তু অত্যন্ত চমৎকার। আমরা এই যে মূল যে স্তম্ভটি এখানে, আর এখানে কিন্তু ওনার ছাইভস্য বা দেহবস্য কিন্তু এখানে আছে, এটার উপরে কিন্তু এই প্রতিষ্ঠানটি বা এই মন্দির বলুন আর কমপ্লেক্স বলুন এটা কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে। তো আমরা চলুন একটু সামনের দিকে যাই। তো এই যে এখানে সব কিছু আছে, আমরা একটু চারিদিকটা ঘুরে ঘুরে আপনাদের দেখাই। এই জায়গাটি একটু ঐতিহাসিক জায়গা এবং যারা এখানে আসেন এখানে দেখেন লেখা আছে যে এই বাঙালি কৃতিমান মহাপণ্ডিত অতীশ দীপঙ্কর জন্মভূমি রক্ষার জন্য সহযোগিতা কামনা করছি। তো আমরাও তাই মনে করি যে যারা আসবেন এখানে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট বা এই যে তো কোনো কিছু এখানে ফেলবেন না, পরিবেশটা সবসময় আপনারা সংরক্ষণ করবেন। হ্যাঁ, কারণ এই স্মৃতিগুলো, এই স্মৃতিস্তম্ভগুলো আমাদের অত্যন্ত মূল্যবান সম্পদ, এটা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আমরা একটু এখানে দেখাই যেখানে ভালো বসারও পরিবেশ আছে, আপনারা এখানে বসতে পারবেন। আর প্রত্যেকটি জায়গায় কিন্তু নান্দনিকভাবে উপস্থাপন করা হয়েছে। দেখুন এখানে এই যে আপনার চমৎকার নকশা করা হয়েছে। জায়গাটি কেন এত মনোরম? হ্যাঁ, চমৎকার বাতাস পাচ্ছি। গরমের সময় যদি আসেন এখানে বসে কিন্তু অত্যন্ত ভালো লাগবে। হ্যাঁ, এখানে আসবেন আপনারা। তো আমরা একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে একটি হোস্টেল আছে, সেটাও দেখাবো। আর এটা আমি একটু পরে বিস্তারিত জানাচ্ছি আপনাদের। এখানে একটু আসুন পিছনের দিকে। এই হচ্ছে সবকিছু। এখানে টিউবওয়েল, হ্যাঁ, আর এখানে ফুলের বাগান। হ্যাঁ, আসলে এটা দারুণ ভালো লাগা। হ্যাঁ, এখানে এই চূড়ার পাড় দিয়ে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আমরা এই মুহূর্তে ঠিক এটা হোস্টেল, এখানে যারা থাকেন তো সেখানেও কিন্তু বুদ্ধদেবের একটি মূর্তি রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই পরিবেশটা হচ্ছে এরকম, যেখান থেকে এসে ঠিক এই আর এই পাশের পরিবেশটা হচ্ছে এরকম। এখানে আসলে ঢোকা সম্ভবত যাবে না। একটু চেষ্টা করি, দেখি। থাকো, এখানে পাহারাদার হিসেবে আছে। এখানে আসলে প্রবেশ করা যাবে কিনা। ঢুকলাম, এখানে কিন্তু বিভিন্ন জিনিস রাখা আছে, দেখতে পাচ্ছেন। এর ভিতরে যে সপ্তডিঙার মতো নৌকা,
বিভিন্ন রকম শোপিস, গৌতম বুদ্ধের মূর্তি সব কিন্তু এখানে আছে ভিতরে। খুবই নান্দনিকভাবে উপস্থাপন করা হয়েছে সবকিছু। এখানে একটি চমৎকার কার্পেট রয়েছে, তা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আর এটা হচ্ছে উপরে যাওয়ার যে রাস্তাটি। এখানে কর্মরত লোক থাকেন, আজকে নেই কেন জানি না। এই পাশের রুমটা হচ্ছে এরকম। এখানে কিন্তু লাইব্রেরি আছে, এখানে ডেস্ক আছে। ঠিক আমরা এখান থেকে ঢুকলাম, দেখাই এখানে কিন্তু অনেক বই আছে। এই যে লাইব্রেরিটি এরকম। এখানে কিছু পুরস্কার রয়েছে আমরা দেখছি, আর এখানে কিন্তু মূল্যবান বই রয়েছে। হ্যাঁ, এই বইগুলো দেখুন। যে এখানে বই আছে। এখানে দুর্লভ কিছু ছবি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এটা নামটা হলো অতীশ দীপঙ্কর স্মৃতি লাইব্রেরি, জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে তো আসলে এখানে ওকে পাবেন। এই যে এদিকে তাকাও, তাকাও। এই যে ও এখানে সবসময় থাকে, খুব কিউট। তো আমরা একটু সামনের দিকে যাচ্ছি, শিহরিত হচ্ছে বারবার, যেখানে সেই মহামানব জন্মেছিলেন এবং এই ছোটবেলা ওখানে কেটেছে বাবা মায়ের সাথে। হয়তো এখানে উনি দৌড়াদৌড়ি করতেন, খেলতেন। হ্যাঁ, শিহরিত হচ্ছে। এই যে দেখুন, এই এটা কিন্তু টোটাল বাউন্ডারি দেওয়া, এটা নতুন তৈরি করা হচ্ছে। এটা বোধহয় বসার জন্য বা অন্য কোনো কাজে ব্যবহার করা হবে। ডিজাইনটা খুবই নান্দনিক। এই নামান্নার জায়গা ঠিক পাশে। এখান থেকে আমরা একটু উঠবো। আর এই জায়গাটাও দেখুন, খুবই নান্দনিক। পিছনে পিছন সাইডটা এই গম্বুজটাই, তার পিছন সাইডটা হচ্ছে এই। তো উনি কিন্তু ওই অতীশ দীপঙ্কর বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য অনেক অবদান রেখেছেন, যার স্বীকৃতি হিসেবে উনি সম্মানিত হয়েছেন। এবং বারবার বলছে যে ওনাকে সম্মানিত করা হয় গৌতম বুদ্ধের পরে। বিভিন্ন দেশে ধর্ম প্রচার করেছেন, বই লিখেছেন, এই মতাদর্শকে সব জায়গায় ছড়িয়ে দিয়েছেন। তো আমরা একটু ভিতরে যাওয়া যাবে না, সুযোগ নাই। আমরা একটু পিছন দিক থেকে দেখার চেষ্টা করছি। অতীশ দীপঙ্কর ভিতরে জুতা পায়ে প্রবেশী। তো আমরা একটু প্রবেশ করব, জুতা পায়ে না দিয়ে যাব। তো পবিত্রতা বজায় রাখুন, ঐতিহাসিক ঐতিহ্যকে রক্ষা করার দায়িত্ব সকলের নিশ্চয়ই। এই হচ্ছে দৃশ্যটি। আমরা একটু ভিতরে প্রবেশ করার চেষ্টা করি। আমি প্রবেশ করলাম। দেখুন, এটা আমি যতটুকু বুঝতে পারছি এটা অতীশ দীপঙ্করের মূর্তি, এটা কষ্টি পাথরের। এই আর আমরা এই যে দৃশ্যটা দেখাই আপনাদের আশপাশের, এই যে আমরা এখান থেকে প্রবেশ করলাম, এই জায়গাটা থেকে। এটা হচ্ছে
তো সামনে চলুন। এখানে যখন বাইরে থেকে লোকজন আসেন এখানে কিন্তু অনুষ্ঠান হয়, আমরা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি ভিতরে কিন্তু। এখানে দেখুন, এটা হচ্ছে গৌতম বুদ্ধের মূর্তি, সেই মহামতি গৌতম বুদ্ধ। এই যে ওটা পরেই কিন্তু এই জায়গাটি দেখতে পাচ্ছেন। তো আসুন আমরা একটু ভিতরে যাই। এই ভিউটা হচ্ছে এরকম। এখানে আরেকটি মূর্তি আছে, এটাও গৌতম বুদ্ধের। দেখুন, মানে এখানে আসলে আসলে খুব ভালো লাগছে যে এত চমৎকার পরিবেশ, এত সুন্দর। এখানে চারদিকে 4টি মূর্তি আছে। এটাও গৌতম বুদ্ধের, মহামতি গৌতম বুদ্ধের একটি মূর্তি, এই যে দেখতে পাচ্ছেন। আর একটু দেখেন, ভিউটা আর একবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখান থেকে যদি দেখেন এরকম, বাট এইখান থেকে যদি দেখাই তাহলে এরকম। আমি একটু এদিকের চারিদিকটা আপনাদেরকে একটু দেখাই। দেখুন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা এখন বাইরের দিকে যাচ্ছি। এই জায়গাটা দেখুন কত নান্দনিক, আমরা এখানে দেখাচ্ছিলাম। তো ওখান থেকে ভিতর থেকে বেরিয়ে আমরা এই যে পাশ দিয়ে যাচ্ছি, হচ্ছে মূল যে গম্বুজটি, এখান থেকে এই যে পাশে দেখুন এরকম আছে। এখানে বোধহয় আরো কাজ হবে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এখানে তাল গাছগুলো খুব চমৎকার লাগছে। হ্যাঁ, এই যে হচ্ছে গেটের, এই যে গেটের ভিউটা হচ্ছে, আর এই হচ্ছে মূল যে মন্দিরটি। চলুন দর্শক শ্রোতা, আপনারা যারা আসবেন আর সময় আমরা জানিয়ে দিলাম, সেই সময় অনুযায়ী চলে আসবেন। হ্যাঁ, একটা চমৎকার শব্দ হচ্ছে এই তাল গাছের বাতাস। তাল গাছের পাতায় যখন বাতাস লাগে তখন একটা গুনগুন শব্দ হয়। শব্দটা আপনারা পাচ্ছেন কিনা জানি না, চমৎকার শব্দ। অতীশ দীপঙ্কর কমপ্লেক্স থেকে আজকের ব্লগটি আমরা এখানে শেষ করছি। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পথে পথে সবার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পথে পথে সবার সাথে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।